Okay, so now let me switch off the video. Okay, so in my last lecture, we were discussing Morgenthau's 6 principles, right? So now in this lecture, I will rather talk about few important things in realism before moving on to E.H. Carr's philosophy. I mean utopian philosophy of realism, which is also called as utopian realism, right? আমরা আজকে মূলত রিয়ালিজমের অন্যান্য কতগুলি জায়গা যেগুলো আমার বলা উচিত ছিল আগে আমি ভুলে গেছিলাম সেগুলো একটু ক্লিয়ার করে দিতে চাই। তারপরে আমরা E.H. কারের যে রিয়ালিজম সেটা সম্বন্ধে আলোচনা করব। So let me now move on to explain a brief about different branches of realism. Okay, different branches of realism. রিয়ালিজমের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যেগুলো আমি হয়তো আমার লেকচারের মাঝখানে অনেক সময় মেনশন করে থাকতে পারি, কিন্তু সেগুলো খুব ডিটেইলসে আমরা একটু জানার চেষ্টা করি। সো the branches of realism are divided into 4, right? So we have 4 different branches of realism. Okay, and the realism that we are considering is basically the modern realism. So it's not about the primitive, realist philosophy of from Thucydides to Hobbes. We are forgetting about this, but the modern, in the modern era, realism that we have is in 4 different branches. আমাদের মডার্ন সময়ে, আধুনিক সময়ে বাস্তববাদকে আমরা যেভাবে পাই সেটা আমরা 4টে আলাদা শাখার মধ্য দিয়ে পাই। এই শাখাগুলি কি? ফার্স্ট ওয়ান ইজ দি ক্লাসিক্যাল রিয়ালিজম, রাইট? ক্লাসিক্যাল রিয়ালিজম। হোয়াট ইজ ক্লাসিক্যাল রিয়ালিজম? Classical realism is a conservative theory that considers states the only actor and gives importance to military power and maximization of power. আমি এগুলি সবই আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে it is basically about states. They feel that states are the major actor, then always they talk about the power, in fact military power, and always they try to gain power or maximization of power. So these are the three you can say principles, main or major principles of classical realism. All the classical realist thinkers, they feel alike, তারা একই রকম ভাবে ভাবে সমস্ত। তার মধ্যে অনেক ভেরিয়েশন আছে, যেরকম E.H. কারের সঙ্গে মর্গেনথাউয়ের ভেরিয়েশন আছে ডেফিনেটলি, কারণ E.H. কার ডেল্ট উইথ হিস্ট্রি, রাইট? ইতিহাসকে ব্যাখ্যা করার মাধ্যমে রিয়ালিস্ট ফিলসফিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন E.H. কার। মর্গেনথাউ সেটা না করে অনেক বেশি সিস্টেমেটিক্যালি একটা থিওরি বিল্ডিং করার চেষ্টা করেছিলেন, যে 6টা প্রিন্সিপালের মধ্য দিয়ে উনি রিয়ালিজমকে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন, তাই তো? আমরা যদি রোনাল্ড নেবুর দেখি, তার মধ্যেও দেখবো আমরা তিনি কিভাবে যুদ্ধ, ওয়ার, হোয়াট ইজ ওয়ার, এবং যুদ্ধকে কিভাবে নিবারণ আদৌ করা যায় কিনা এই প্রশ্নটার নিবারণ করার চেষ্টা করেছিলেন। সো দিস 3 important classical realist thinkers, they thought differently, but they had a kind of common thinking on the basis of 3 different principles, like states are the major actor, then giving importance to military power, and then third one is the maximization of power. Okay, so this is the first branch which is called classical realism. প্রথম যে শাখা সেটা হচ্ছে এই ধ্রুপদী বাস্তববাদ, যে বাস্তববাদ হচ্ছে একটা অত্যন্ত রক্ষণশীল তত্ত্ব, যেটা রাষ্ট্রের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে, এবং তারা মিলিটারি পাওয়ারের উপর গুরুত্ব আরোপ করে, এবং তারা ক্ষমতাকে ম্যাক্সিমাইজ করার উপরে গুরুত্ব আরোপ করে। আচ্ছা, সবাই এসে গেছে তো? আর তো কেউ বাকি নেই, রাইট? ঠিক আছে। So then the second branch that we will definitely explain is the neo-realism. Actually যখন আমাদের এই দুটো পড়ানো হয়ে যাবে, নেবুর এবং E.H. কার এবং মর্গেনথাউ হয়ে গেছে অলরেডি, তারপরেই আমরা নিও-রিয়ালিজম পড়বো। সেখানে যাকে আমরা পড়বো তিনি হচ্ছেন কেনেথ ওয়ালস, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ নিও-রিয়ালিজম সেটা যদি আমরা শর্টে জেনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে তখন। নিও-রিয়ালিজম is nothing but a theory developed by Kenneth Walls, as I said, in which states seek to survive within an anarchical system, that is the international structure. আমরা আগের দিন বলছিলাম যখন প্রথম টপিকটা পড়ছিলাম যে we were imagining about billiard board,
আমরা বিলিয়ার্ড বোর্ডের কথা বলেছিলাম। বিলিয়ার্ড বোর্ড রিপ্রেজেন্টস দি ইমেজ অফ নিও রিয়ালিজম। এই বিলিয়ার্ড বোর্ড জিনিসটা কি? দিস বিলিয়ার্ড বোর্ড স্ট্যান্ডস ফর দি ইন্টারন্যাশনাল স্ট্রাকচার অর অ্যানার্কিক্যাল সিস্টেম, রাইট? একটা আমি বারবার বলছিলাম যে যেখানে ক্লাসিক্যাল রিয়েলিজমের সঙ্গে নিও রিয়েলিজমের পার্থক্যের জায়গাটাই হচ্ছে এটা, যে ক্লাসিক্যাল রিয়েলিজম অনেক বেশি গুরুত্ব দেয় হিউম্যান নেচার এবং সেখান থেকে আসা অবজেক্টিভ লজ of politics, objective laws which govern politics. এর আগে তিনি বলছেন, which is the first principle of six principles of state, you know, Morgenthau. মর্গেনথাউয়ের 6টা প্রিন্সিপালের মধ্যে প্রথম প্রিন্সিপালই আছে ওটা। তো ফলে তারা ওই হিউম্যান নেচার থেকে আসা কতগুলি অবজেক্টিভ ল যা পলিটিক্সকে গভর্ন করে সেইগুলোর উপর গুরুত্ব দেয়। অর্থাৎ তাদের 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি আগেই বললাম, স্টেটের আটমোস্ট ভূমিকা, তারপরে মিলিটারি পাওয়ার এবং পাওয়ার ম্যাক্সিমাইজেশন। সেখানে নিওরিয়ালিজম কিন্তু মনে করে যে ইটস নট, হিউম্যান নেচার ইজ নট so much important. The important thing is the human condition or the environment in which states operate. অর্থাৎ এখানে কিন্তু মানুষের যে আচরণ সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট রাখছে কোন পরিবেশে মানুষ আচরণ করে সেটা। মানুষ বলবো না, এখানে রাষ্ট্র, এখানে রাষ্ট্রের যে ভূমিকা, সেই রাষ্ট্রের ভূমিকার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন কন্ডিশনে, কোন পরিবেশে রাষ্ট্রগুলি ভূমিকা পালন করে। পরিবেশটা কেমন? ইট ইজ অ্যানার্কি, ইট ইজ অ্যানার্কিক্যাল সিস্টেম ইন হুইচ স্টেটস অপারেট। একটা নৈরাজ্য রয়েছে, আন্তর্জাতিক নৈরাজ্য, সেই নৈরাজ্যের ভেতরে রাষ্ট্রগুলি অপারেট করছে। এইরকম একটা ব্যবস্থাতে রাষ্ট্রগুলি কি করে? পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এবং সেখানে রাষ্ট্রগুলির কাছে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে সার্ভাইভাল। ইট ইজ দি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, ইট ইজ দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, রাইট? আমরা জানি ডারউইনের তত্ত্ব, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। তো সেই রকমই রাষ্ট্রগুলি এই আন্তর্জাতিক নৈরাজ্যের ভেতরে তার মেজর চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সার্ভাইভাল, টু সার্ভাইভ উইদিন অ্যানার্কি, struggle for existence. All the states are struggling for survival, for existence, right? So this is neorealism, the second branch, which is developed by Kenneth Walls, right? And we will come back to it later on when we will deal with Kenneth Walls's structural realism, right? This narrative of Kenneth Walls is also called structural realism because they stress more importance on international structure, which is anarchic. এটাকে স্ট্রাকচারাল রিয়ালিজমও বলা হয়ে থাকে কারণ তারা ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের উপর গুরুত্ব প্রদান করে। দেন উই হ্যাভ আ ডিফারেন্ট branch, a third branch you can say of realism, completely a different branch altogether. It is called defensive realism, right? Defensive realism means in fact, the proponents of defensive realism argue that states are security maximizers. So they feel that states are nobody but the security maximizers. So it means that states are always trying to maximize the security. So states are concerned about their security rather than, acquiring power, you can say. ওকে, শুধু ক্ষমতা অর্জন রাষ্ট্রগুলি করতে চায় না, বরং রাষ্ট্রগুলি যেটা চায় সেটা হচ্ছে নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে চায়। প্রাইমারি অবজেক্টিভ ফর আ স্টেট ইজ নট টু অ্যাটাক সামবডি, নট টু being aggressive towards anybody. So aggression is not natural for states. Rather than aggression, the natural thing for all states is that the maximization of security. So this security is something which all the states always concern about. প্রত্যেকটি রাষ্ট্র সে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে সেটা কি? নিরাপত্তা বা সিকিউরিটি। সে কোনো অন্য রাষ্ট্রকে অ্যাটাক করবে, অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করবে, সেটা তার কাছে ইম্পর্টেন্ট জিনিস নয়। সে ক্ষমতা যে অর্জন করছে, প্রতিটি রাষ্ট্র প্রতি মুহূর্তে ক্ষমতার একটি খেলায় লিপ্ত রয়েছে, সেটা লিপ্ত থাকার কারণও কিন্তু নিরাপত্তার জন্যে। অর্থাৎ all the states are gaining power in order to secure itself. It is not about
being aggressive towards the other states. অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণাত্মক হওয়া তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিরাপত্তা বিধান করা। This is defensive realism. Why it is called defensive? Because outlook, the you know, the motive behind power gaining is 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 a technique, you can say, defensive, right? The technique of gaining power is defensive. That is why this type of realism is called defensive realism. ডিফেন্সিভ বলা হচ্ছে কেন? কারণ রাষ্ট্রগুলি নিজের ডিফেন্স করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, নিজের প্রতিরক্ষা করার জন্য নিজেকে সে সবসময় নিরাপত্তা বিধানের কথা ভেবে চলেছে, সেই জন্য ক্ষমতা অর্জন করছে। সো ইট ইজ ডিফেন্সিভ। অর্থাৎ একজন ঢাল নিয়ে যুদ্ধ করছে, একজন তরোয়াল নিয়ে যুদ্ধ করছে। অফেন্সিভ রিয়ালিজম আর ডিফেন্সিভ রিয়ালিজমের তফাৎ যদি খুব সহজ ভাষায় বুঝতে হয়, তাহলে একজন ঢাল নিয়ে তরোয়াল যুদ্ধ করছে, একজন তরোয়াল নিয়ে যুদ্ধ করছে। যে ঢাল নিয়ে যুদ্ধ করছে সে কি করছে? সে কিন্তু অ্যাটাক করতে পারে না। ঢাল দিয়ে কাউকে হত্যা করা যায় না, কাউকে অ্যাটাক করা যায় না, কিন্তু কি করা যায়? প্রতিহত করা যায়। তোমাকে যদি কেউ তরোয়াল নিয়ে অ্যাটাক করে, তুমি ঢাল দিয়ে সেটাকে নিজের আত্মরক্ষা করতে পারবে। তাই সেখানেও তুমি যুদ্ধ করছো, যুদ্ধ দুক্ষেত্রেই হচ্ছে। ঢাল নিয়েও যুদ্ধ করা যায়, তরোয়াল নিয়েও যুদ্ধ করা যায়। কিন্তু একজনকে অ্যাগ্রেসিভনেস রয়েছে একটাতে, সেটা অফেন্সিভ, যেটা যে তরোয়াল নিয়ে যুদ্ধ করছে। আর যে ঢাল নিয়ে যুদ্ধ করছে সে কিন্তু নিজের সিকিউরিটিটাকে মেনটেন করছে। দুজনেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য লড়ছে, দুজনেই টিকে থাকার জন্য লড়ছে, কিন্তু একজন নিজের আত্মরক্ষার জন্য লড়ছে আর একজন আত্মহননের জন্য লড়ছে। সো হোয়াট ইজ অফেন্সিভ রিয়ালিজম দেন? Offensive realists, the proponents of offensive realism are those who argue that states are power maximizers, right? States are power maximizers. অর্থাৎ তারা মনে করে, অফেন্সিভ রিয়ালিস্টরা মনে করে, all these states, they always try to maximize power. তারা তাদের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করে। রাষ্ট্রগুলি, প্রত্যেকটি রাষ্ট্র তার ক্ষমতাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। কেন করে বুঝতেই পারছো? কারণ সে যাতে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। ইফ ইউ গেইন মোর পাওয়ার, দেন ইউ হ্যাভ দ্য লাইসেন্স টু বি অ্যাগ্রেসিভ, রাইট? অর্থাৎ রাষ্ট্রগুলির যে মোটিভ, সেই মোটিভটা অবশ্যই অ্যাগ্রেশন, এবং এই অ্যাগ্রেশনের জন্য সে তার আনলিমিটেড ক্ষমতা অর্জন করতে চায়। অফেন্সিভ আর ডিফেন্সিভের এখানে একটা বড় ব্যাপার, ডিফেন্সিভরা মনে করে যে ক্ষমতা অর্জনের একটা লিমিটেশন আছে, রাইট? অফেন্সিভ রিয়ালিস্টরা মনে করে যে there is no limit of power maximizing. ক্ষমতা অর্জনের কোনো লিমিট নেই, লিমিটলেস, রাইট? স্কাই ইজ দ্য লিমিট। So that is the main position of offensive realists. So all these are the four different branches of realism, right? Classical realism, then neorealism, then defensive realism, then offensive realism. So we will definitely explain more in detail once we complete classical realism, right? And you know, this paradigm, realist paradigm, is the most wide paradigm, or I would say most dominant paradigm within the discipline of international relations till date. Therefore, we need to study this paradigm in more detail, right? Now let me concentrate on another factor of realism. Okay, in order to have a comprehensive understanding of realism, we need to know few tricks, right? Tricks, I would say. কিছু ট্রিক তোমাকে জেনে রাখতে হবে রিয়ালিজমকে খুব ভালো করে বুঝতে গেলে। Sometimes in interviews, in examinations, questions frequently come, and the question is, what are the three S's of realism? So this question is asked invariably whenever there is an interview or in any competitive examinations as well. In fact, in UGC NET as well. And also those students who are more eager to learn realism in more detail, because they are having a dream of doing research in the field of international relations, they also need to know these three S's of realism. So there are three S, English letter is, ইংরেজিতে যে এস হয় সেই লেটার, সেই তিনটে এস আছে, যে তিনটে এস এর মাধ্যমে আমরা রিয়ালিজমকে চিহ্নিত করতে পারি। The first S of realism is statism, right? STATISM, statism. Statism is the first S for statism. So statism is the
counterpiece, or say sorry, statism is the core, you can say. Statism is the core of realism. রিয়ালিজম যদি বোঝো, মানে বাস্তববাদ যদি বুঝতে হয়, তাহলে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ স্টেটিজম। স্টেটিজম কি, রাষ্ট্রবাদ কি। তারা মনে করে স্টেট ইজ দ্য সেন্টার অফ এভরিথিং, রাইট? স্টেট ইজ দ্য সেন্টার অফ এভরিথিং। ইভেন তোমরা যদি কৌটিল্যের তত্ত্ব পড়েছো যখন, দ্বাদশ রাজমণ্ডলের তত্ত্ব, সেখানে কৌটিল্য কি বলেছেন? বিজিগীষু রাজার কথা। সো অ্যাট দি সেন্টার অফ এভরিথিং দেয়ার ইজ আ বিজিগীষু। So there is this state which is at the center of everything. So realism starts with statism. Realism শুরুই হয় এই statism-এর তত্ত্ব দিয়ে। তারা মনে করে state is the unitary actor, state is the sovereign actor, state is the independent actor, এবং state is the rational actor. So statism denotes that state is a unitary actor, state is a sovereign actor, and state is a you can say rational actor. তো এই যে তিনটে জিনিস বললাম, রাষ্ট্র হচ্ছে একদিকে ইউনিটারি অ্যাক্টর, মানে রাষ্ট্রই হচ্ছে প্রধান চরিত্র, একমাত্র চরিত্র আন্তর্জাতিক ক্ষেত্রে। 2 নম্বর যেটা বললাম, রাষ্ট্র হচ্ছে একটি সভারেন বডি, অর্থাৎ সার্বভৌম। সভারেন মানে ইন্টারনালি সুপ্রিম, এক্সটার্নালি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড থার্ডলি যেটা বললাম, স্টেট ইজ আ রেশনাল অ্যাক্টর, সে হচ্ছে যুক্তিবাদী। রাষ্ট্র হচ্ছে যুক্তির উপর দাঁড়িয়ে রয়েছে, যুক্তিপূর্ণ একটি এন্টাইটি। ফলে রাষ্ট্র অযৌক্তিকভাবে কোনো মতেই ফাংশন করে না, যুক্তিবাদের নীতির উপরই রাষ্ট্র দাঁড়িয়ে রয়েছে। এইটা হচ্ছে তিনটে জিনিস যেটা দিয়ে আমরা স্টেটিজমকে চিহ্নিত করতে পারি। যদি বলি ক্রিটিসিজম, তাহলে বলবো এই স্টেটিজমের ধারণাকে ক্রিটিসাইজ করে অনেকেই। লিবারেলরা যেরকম এই স্টেটিস্ট কনসেপ্টকে ক্রিটিসাইজ করে, তোমরা আগেই বলেছিলাম যখন ইন্টার প্যারাডাইম ডিবেট বলছিলাম, যে রিয়ালিস্টরা যেখানে মনে করে স্টেট ইজ অ্যাট দি কোর, অ্যাট দি সেন্টার অফ এভরিথিং, state is a unitary actor, or state is a sovereign actor, or state is a rational actor, where that this narrative is challenged by liberals. They believe that it is not about state as well as non-state actors, including the MNCs, terrorist organizations, international bodies, regional organizations are also important in international politics, international relations, international arena, right? আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় ক্রিয়ক বা কারক, এনজিও যেটাকে বলি, আইএনজিও, তারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Then this is the first S of realism. Then the second S of realism is called survival. SURVIVAL. SURVIVAL, survival, টিকে থাকা। দ্বিতীয় যে এস রিয়ালিজমের বা বাস্তববাদের, সেটা হচ্ছে সার্ভাইভাল। Now what is survival? Survival, the primary objective of all states. Survival denotes that the primary objective of all states is survival. This is the supreme national interest to which all political leaders must adhere. Right? So all the political leaders must adhere to the supreme national interest, which is survival. So রাষ্ট্রের কাছে যে প্রধান যে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ, প্রধান জাতীয় স্বার্থ বলতে যেটাকে বোঝায়, সেটা হচ্ছে টিকে থাকা, সার্ভাইভাল, টিকে থাকা। ঠিক আছে? So that is why the second S of realism is called survival, বা টিকে থাকা। রাষ্ট্রগুলির প্রত্যেকটি রাষ্ট্র প্রতি মুহূর্তে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এ বিশ্বাস করে, অর্থাৎ সে লড়াই করে বেঁচে থাকতে চায়, রাইট? তাই টিকে থাকাটা তার কাছে, বা বেঁচে থাকাটা তার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সেই জন্যই সে নিরাপত্তা বিধান করে। সো তুমি যে কোনো ব্রাঞ্চে যাও রিয়ালিজমে, ডাজন্ট ম্যাটার, সব জায়গায় তুমি এই তিনটে এস দেখতে পাবে। প্রথম এসটা আমি বলে দিলাম স্টেটিজম, সেকেন্ড এসটা হচ্ছে সার্ভাইভাল। এরও অনেক মানে সমালোচনা রয়েছে। অন্যান্য যে প্যারাডাইম রয়েছে, যদি বলো গ্লোবালিস্ট প্যারাডাইম বা স্ট্রাকচারালিজম বা লিবারেল প্যারাডাইম, তারা এই ধারণাকে সমালোচনা করে। তারা মনে করে যে শুধু কেন সার্ভাইভালের জন্য রাষ্ট্র ভাববে, রাষ্ট্র তো শুধু সার্ভাইভালের জন্য ভাবে না, রাষ্ট্র কোঅপারেশনের কথা বলে, রাষ্ট্র জোট গঠন করে, রাষ্ট্র সন্ধি করে, চুক্তি করে, ইত্যাদি ইত্যাদি করে। ফলে তারা সমালোচনা করে। অনেকেই যারা ধরো ইন্টার প্যারাডাইম ডিবেট বলতে গিয়ে বলেছিলাম, স্ট্রাকচারালিস্ট বা যারা গ্লোবালিস্ট, তারাও মনে করে যে এটা তো রাষ্ট্রের বিষয় নয়, রাষ্ট্রের ভেতরে যে পুঁজিপতি রয়েছে, রাষ্ট্রের মধ্যেও কোর, পেরিফেরি ইত্যাদি রয়েছে, পুঁজিপতিরা তাদের ইন্টারেস্টে কাজ করে, এবং একটা দেশের পুঁজিপতির সঙ্গে আরেকটা দেশের পুঁজিপতি একটা সুন্দর যোগাযোগ, মেলবন্ধন
ক্লাস ইন্টারেস্ট হিসেবে তাদের কতগুলি কমন ভাবনা চিন্তা রয়েছে ইত্যাদি ইত্যাদি, রাইট? ফলে এরও ক্রিটিসিজম আছে। রিয়েলিস্টের এই যে দ্বিতীয় এস, যেটাকে সার্ভাইভাল বলছি, এটারও ক্রিটিসিজম রয়েছে। নাও let me move on to the third S. Third S means self help. SELF, self hyphen HELF, help. সেলফ হেল্প। সেলফ হেল্প মানে নিজেই সাহায্য করা, ঠিক আছে? মানে এটার বাংলা করা খুব মুশকিল। সেলফ হেল্প মানে ওদের স্বয়ম্বর বলা হয় অনেক সময়, স্বয়ম্বর, নিজেকেই নিজে সাহায্য করা। সো ইট মিনস দ্যাট no other state or institution can be relied upon to guarantee your survival. So your survival cannot be guaranteed by no other state or any institution, right? তুমি যদি নিজেকে নিজে রক্ষা না করতে পারো, নিজের আত্মরক্ষা যদি নিজে না করতে পারো, তাহলে তোমাকে অন্য কেউ এসে আত্মরক্ষা করবে না। মানে দ্রৌপদী নয় যে দ্রৌপদী বিপদে পড়েছে, শ্রীকৃষ্ণ এসে তাকে বাঁচিয়ে দিয়েছে, হ্যাঁ, সেটা নয়। বা অর্জুনও নয় যে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছে বারে বারে। তোমার নিজের আত্মরক্ষা তোমার নিজেকেই করতে হবে। সো অল দ্য স্টেটস ইন ইন্টারন্যাশনাল অ্যানার্কি are believing, they are in fact believed to to this principle of self-help. So you have to believe in self-help because there is no other state or institution who can guarantee your survival. So তোমরা যদি দেখো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে কালেকটিভ সিকিউরিটির মডেল তৈরি করা হয়েছিল, যেটাতে বলা হয়েছিল যে তুমি দুর্বল রাষ্ট্র হিসেবে যদি আক্রান্ত হও, তাহলে কোনো শক্তিশালী রাষ্ট্রের দ্বারা তাহলে অন্যান্য রাষ্ট্র তোমাকে সাহায্য করবে এবং তোমাকে রক্ষা করবে। এই যে প্রিন্সিপালটা ছিল, which was completely against this concept of self help, right? তাই তারা কিন্তু ওই কালেকটিভ সিকিউরিটির মডেল নেওয়া সত্ত্বেও আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের 20 বছরের মাথায় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটলো। তার মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে যে মীমাংসাটা হওয়ার কথা ছিল, সেই মীমাংসাটা হয়নি। তাই আবার আরেকটা যুদ্ধ শুরু হলো, আবার নতুন করে মীমাংসার প্রয়োজনে। তাহলে কালেকটিভ সিকিউরিটি মডেলটা চললো না, কালেকটিভ সিকিউরিটি মডেলটা থেকে কোনো লাভ হলো না, তাই তো? কালেকটিভ সিকিউরিটির মডেলটা ফেল করলো। সেই জন্য এদের বক্তব্য হচ্ছে এইরকম ভাবে কালেকটিভ সিকিউরিটি করাটা একেবারে ফুলিশ, বোকা বোকা, এটার কোনো মূল্য নেই। সেই জন্য এরা বললো, তার কেন নেই, তার কারণ হচ্ছে রাষ্ট্রগুলি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এবং কোনো রাষ্ট্রই অন্য রাষ্ট্রকে সাহায্য করতে পারে না সেই অর্থে, কারণ তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতি হতে পারে সেক্ষেত্রে, এবং সবাই পাওয়ার ম্যাক্সিমাইজ করতে চায়। সো বেস্ট অপশন which is available to you as an independent state is to self help. তুমি যদি নিজের আত্মরক্ষা নিজে করতে পারবো, that is the best thing that you have. সেলফ হেল্পের ধারণাটাকেও অনেক সময় সমালোচনা করা হয়, অনেক সময় কি সবসময় সমালোচনা করা হয়, লিবারেলরা সমালোচনা করে ইত্যাদি, বা বা গ্লোবালিস্ট স্ট্রাকচারালিস্টরা সমালোচনা করে, কারণ তারা বারবার কালেকটিভ সিকিউরিটি, হিউম্যান সিকিউরিটি, রিজিওনাল সিকিউরিটি ইত্যাদি তত্ত্ব তুলে ধরার চেষ্টা করে। কারণ তারা যেরকম ধরো আসিয়ান বা সার্ক তৈরি হয়েছে, ওইদিকে আফ্রিকান ইউনিটি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা কিসের জন্য নিজেদের একটা গ্রুপ অফ স্টেট, তাদের নিজেদের কমন ইন্টারেস্টের ভিত্তিতে তৈরি হয়েছে। এবং ধরো নেটো তৈরি হয়েছে, ওয়ারশো প্যাক্ট হয়েছিল, তারা কি একটা কালেকটিভ সিকিউরিটির মডেল গড়ে তুলেছিল নিজেদের মধ্যে। ফলে সেখানে কিন্তু নেটোভুক্ত রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে কখনোই লড়াই করেনি, ঠিক আছে? ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে থাকাকালীন নিজেদের মধ্যে মিলিটারি ফাইটটা অন্তত করে না। তার থেকে এটা প্রমাণিত হয়, তার থেকে এটা তারা প্রমাণ করার চেষ্টা করে যে সেলফ হেল্পের ব্যাপার তত্ত্বটাও সঠিক নয়। কিন্তু যাই হোক, whatever it may be, but realism, the philosophy of realism is based on these three S's. First is the statism, second is the survival, and third is the self-help, right? So that is the end of my lecture today. If you have any queries, then you can ask me very quickly. যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, চট করে জিজ্ঞেস করে নাও। নইলে আমার নেক্সট একটা ক্লাস থাকবে, সেই ক্লাসটায় আমাকে জয়েন করতে হবে। ফলে চট করে যা করার তোমরা চট করে প্রশ্ন করো।